লিথোস্ফিয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে না যাচ্ছে। লেখা? হ্যাঁ। লিথোস্ফিয়ার মানে কি? অশ্বমণ্ডল। হ্যাঁ, হলমণ্ডল। লিথোস্ফিয়ার। লিথো লিথো কথার অর্থ হচ্ছে রক। রক মানে কি? শিলা। 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 স্ফিয়ার মানে কি? মণ্ডল। গোলক বা মণ্ডল। অর্থাৎ রক সিস্টেম নিয়ে যে জিনিসটা, সেটাই হচ্ছে লিথোস্ফিয়ারের গল্প। এবার যে রক নিয়ে কথাবার্তা হচ্ছে, রক আসে কোত্থেকে? রক আসে লাভা বা ম্যাগমা থেকে, তাই তো? রক কোত্থেকে আসে? লাভা বা ম্যাগমা থেকে। লাভা বা ম্যাগমা কোত্থেকে আসে? ভূগর্ভ থেকে। কোত্থেকে আসে? অগ্নুৎপাত হয়ে থেকে আসে। একদম কেন্দ্র থেকে স্যার। পৃথিবীর কেন্দ্র থেকে আসে। অর্থাৎ কি বলবো, তার আগে একটা ভলক্যানোর থেকে আসে, অগ্নুৎপাত থেকে আসে লাভা বা ম্যাগমা। ভলক্যানো কোত্থেকে আসে? পৃথিবীর কেন্দ্র থেকে আসে, অর্থাৎ আর্থ ইন্টেরিয়ার থেকে আসে। এ শোভন, প্রতিম আছো? শোভন, প্রতিম আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার আছে। তাহলে লিথোস্ফিয়ার হ্যাঁ, জিনিসটা কি? রক নিয়ে জিনিস। রক কোত্থেকে আসছে? লাভা ম্যাগমা থেকে। লাভা ম্যাগমা কোত্থেকে আসছে? ভলকানো থেকে। ভলকানো কোত্থেকে আসছে? পৃথিবীর কেন্দ্রস্থল থেকে। এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ। পৃথিবীর কেন্দ্র জিনিসটা কীরকম? পৃথিবী যদি এরকম বড় সড়ো একটা গোল ফুটবল হয় এবং তার যদি কেন্দ্রবিন্দু এরকম জায়গায় হয়, তাহলে আমরা ওপরের ভাগ দিয়ে আমরা কি করছি? বসবাস করছি। এটা হচ্ছে সারফেস। এখানে আমাদের ঘর বাড়ি, গাছপালা, গাড়ি, মানুষজন, পাখি সব কিছু রয়েছে। এটা হচ্ছে সারফেস। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, টুক করে একটা তরমুজের ভাগ কেটে নিই। এই ভাগটাকে আমরা আলাদা করে এখানে আঁকছি। পৃথিবীর উপরিতলের যে সারফেস বললাম, অর্থাৎ ভূত্বক যেটা বলছি, সে ভূত্বকটা কত পার্সেন্টেজ থাকে? এই পৃথিবীর মোট ভাগের 1% থাকে। এই ভূভাগের পরবর্তী অংশ তাকে কি বলা হয়? শেল বলে। শিয়াল স্তর বলা হয়, যেখানে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি পরিমাণে থাকে। কত কিলোমিটার থাকে ভূভাগ থেকে? মোটামুটি 34 কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের দিকে বিস্তৃত এটা। এই যে শিয়াল অংশ, এই অংশটাকেই মেনলি বলা হয় ক্রাস্ট অঞ্চল। ক্রাস্ট বা শিলা, যেটা সলিড আকারে থাকে, শক্ত আকারে হয়, সলিড আকারে হয়। ক্রাস্ট। এই ক্রাস্ট যেটা ওপর দিকের যে অংশটা, এটা আবার দু প্রকারের হয়। একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, আর একটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্ট আর একটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট। ওশিয়ানিক ক্রাস্টটা কি? যেখানে সমুদ্র রয়েছে। চারিদিকে তো আর সবসময় ঘরবাড়ি থাকবে না, মাঝখানে পুকুর, সমুদ্র এসব তো থাকবে। তো যেখানে সমুদ্র রয়েছে সেই অঞ্চলের তলার যে অংশটা, তাকে বলা হয় ওশিয়ানিক ক্রাস্ট। আর যেখানে তোমার মহাদেশীয় অংশ রয়েছে তাকে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট। দুটোভাবে ভাগ করা যায় এই শিয়াল অংশটাকে। একটা কন্টিনেন্টাল ক্রাস্ট আর একটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট। এইটুকু ক্লিয়ার সবার? কারোর কোনো ডাউট আছে? নেই তো? মুখ করবো, প্রীতা?
এর ভিতরের দিকে যদি আমি আরও যাই, মোটামুটি 2900 কিলোমিটার যদি আমি যাই, তাহলে এই যে 2900 কিলোমিটার যদি ভিতর দিকে যাই, তাহলে এই যে অংশটাকে আমরা বলবো সীমা, SIMA। অর্থাৎ এখানে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, ঠিক আছে। এই যে মধ্যবর্তী অংশটাকে, তাকে কি বলা হয়? একে বলা হয় ম্যান্টেল। কি বলা হয়? মেন্টাল ম্যান্টেল গুরু। বলা হয় বা গুরুমণ্ডল বলা হয়, তাই তো? ম্যান্টেল বলা হয়। এটা পৃথিবীর পার্সেন্টেজ অনুযায়ী কত পার্সেন্টেজ? সব মিলিয়ে শিয়াল সীমা কত পার্সেন্টেজ রয়েছে? 84%। 84% শিয়াল সীমা মিলিয়ে পৃথিবীর অংশের প্রায় 84% জায়গা জুড়ে রয়েছে, অর্থাৎ ক্রাস্ট আর মেন্টাল রয়েছে 84%। কিন্তু শিয়াল সীমার অংশটাকে তার গঠন অনুযায়ী তাকে আমরা দুটো স্তরে ভাগ করতে পারি। মাঝামাঝি প্রায় 700 কিলোমিটার অঞ্চল এরিয়াতে, মানে ওপর থেকে প্রায় 700 কিলোমিটার যদি আমি এরিয়াতে আসি, তাহলে আমরা দুখানা লেয়ার দেখতে পাই সীমা অঞ্চলে। ওপরের যে লেয়ারটা তাকে আমরা বলবো আপার মেন্টাল, আর তলার দিকের যে অংশ তাকে আমরা বলবো লোয়ার মেন্টাল। ওপর দিকের অংশকে আমরা বলবো আপার মেন্টাল, তলার দিকের অংশকে আমরা বলবো লোয়ার মেন্টাল। হয়েছে? বোঝা গেছে? আর পৃথিবীর একদম ভেতর দিককার কেন্দ্রের দিকের যে অংশ, যেখানে মেনলি কি থাকে? নিকেল আর লোহা থাকে, যার জন্য তাকে বলা হয় নিফে। অর্থাৎ আমি যদি আরও পৃথিবীর কেন্দ্রের দিকে 637 কিলোমিটার আমি যাই, তাহলে যে মণ্ডল পাবো তাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল বা কোর। এটা মোটামুটি পৃথিবীর আয়তনের 15% জায়গা জুড়ে থাকে, পৃথিবীর আয়তনের প্রায় 15% জায়গা জুড়ে থাকে। বোঝা গেল? এবং পৃথিবীর কেন্দ্রের যে একদম তলার দিকের অংশে এইখানেই লাভার পরিচয় পাওয়া যায়, লাভার উপস্থিতি দেখতে পাওয়া যায়। এখানে পৃথিবীর প্রত্যেক, যদি আমি ভেতর দিকে যদি যাই, প্রত্যেক কিলোমিটার যদি আমি এগিয়ে যাই, তাহলে দেখতে পারবো টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জিওগ্রাফিক্যাল হিসাবে জিওলজিস্টরা বলে থাকেন যে প্রতি 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি পায়। যত আমি ভিতর দিকে যাব পৃথিবীর কেন্দ্রের দিকে, তত 32 মিটার গেলে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে, 1 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বোঝা গেল? এবং বৃদ্ধি পেতে 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 যখন একদম কেন্দ্রমণ্ডলে যাব, তখন এই যে কোর অঞ্চল, সেখানে লাভা আমরা তরল অবস্থায় দেখতে পাবো। ঠিক আছে? তাহলে এই লাভাটা কি জিনিস? লাভাটা হচ্ছে এক ধরনের লিকুইড, তরল পদার্থ, তাই তো? লোকজন, লিকুইড পদার্থ, লিকুইড, বাট এটা কি? উত্তপ্ত, টেম্পারেচার তার হাই থাকে, লিকুইড পদার্থ। এবং পদার্থটা কী রকম পদার্থ? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ মানে কি? তেজস্ক্রিয়, তাপমাত্রা অতি বেশি, তেজস্ক্রিয় পদার্থ একটা। এবার রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট, ঠিক আছে, এইটার পরিচয় কে প্রথম দিচ্ছেন? এর পরিচয় দিচ্ছেন আর্থার হোমস বলে একজন ভৌগোলিক। আর্থার হোমস বলে একজন ভৌগোলিক 1990 সালে। বোঝা গেল? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা কেন এটা? তার কারণ লাভার একটা নিজস্ব তাপমাত্রা রয়েছে। যেহেতু এর নিজস্ব তাপমাত্রা রয়েছে, তাই এটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। বোঝা গেল?
কোনো প্রশ্ন আছে? হুম, এবার যেহেতু প্রত্যেক স্তরে তাপমাত্রা বাড়তে বাড়তে যাচ্ছে এবং প্রত্যেক স্তরের উপাদানগুলো ভিন্ন ভিন্ন রয়েছে, কোথাও অ্যালুমিনিয়াম বেশি, কোথাও ম্যাগনেসিয়াম বেশি, কোথাও লোহা নিকেল বেশি, তাহলে উপাদানগুলো যেহেতু ভিন্ন ভিন্ন এবং তাপমাত্রার সঙ্গে সঙ্গে যেহেতু উপাদানের ধর্মের পার্থক্য হয়, তাই প্রত্যেকটা স্তরে স্তরে আমরা উপাদানগুলোতে কখনো দেখব সলিড রয়েছে, সলিড স্তর রয়েছে, কখনো দেখব সেমি সলিড স্তর রয়েছে, কখনো দেখব লিকুইড স্তর রয়েছে, কখনো দেখব আবার সেমি সলিড, কখনো দেখব আবার সলিড। এরকম স্তরে স্তরে পৃথিবীর ভূভাগ থেকে, ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডলে প্রত্যেকটা স্তর সুবিন্যস্ত হয়ে রয়েছে। তাহলে প্রত্যেকটা স্তরের এই যে উপাদানের তারতম্যের জন্য এবং তার তাপমাত্রার তারতম্যের জন্য যে তার যে স্তরের যে গুণটা পাল্টে যাচ্ছে, স্তরের যে ভৌতিক অবস্থা সেটা পাল্টে যাচ্ছে, সেটা কেমন দেখে নিই। প্রথমটা কি দেখছিলাম? ক্রাস্ট, অর্থাৎ শিলা যেখানে রয়েছে। এই ক্রাস্ট অঞ্চল কেমন হয়? যেখানে তুমি বাস করো কেমন হয়? নরম না শক্ত? শক্ত। সলিড হয়। এর তলার স্ফিয়ারকে কি বলা হয়? ক্রাস্টের তলার স্ফিয়ার মানে আউটার স্ফিয়ারকে বলা হয় লিথোস্ফিয়ার। ক্রাস্টের তলার ভাগটাকে বলা হয় লিথোস্ফিয়ার। মানে লিথোস্ফিয়ার অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়, ক্রাস্টের তলার অংশ থেকে। বা ক্রাস্ট বলো বা লিথোস্ফিয়ার যাই বলো না কেন, আসলে এই ক্রাস্টের তলার অংশকে লিথোস্ফিয়ার বলে, ব্যাপারটা একই অনেকটা। তো হোয়াট এভার, লিথোস্ফিয়ার কেমন হবে তাহলে? সলিডই হবে। কিন্তু লিথোস্ফিয়ারের তলার যে অংশটা সেটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ার সেটা কীরকম হয়? সেটা যেহেতু অ্যালুমিনিয়াম থাকে, তাপমাত্রা বেশি নিয়ে নেয়, তাই জন্য এটা কি হয়? গলিত অবস্থা থাকে, হালকা গলিত অবস্থা থাকে। এটা সেমি সলিড হয়, সেমি সলিড হয়। এর তলার অংশটা কীরকম হয়? অর্থাৎ আপার মেন্টাল, আপার মেন্টাল কেমন হয়? সেমি সলিড হয়। কারণ আপার মেন্টালে কী বেশি করে রয়েছে? ম্যাগনেসিয়াম আছে, সেটাও কিন্তু তাপমাত্রা তখন বাড়ছে ওপরের দিকটা। তাই এটা পুরোপুরি বাড়ছে না, কারণ ভিতর দিকে তো পুরোপুরি তাপমাত্রা বাড়েনি, ওপরের দিকে একটু কম তাপমাত্রা, তাই এটা সেমি সলিড। এরপরে লোয়ার মেন্টালের তাপমাত্রা বাড়লেও, লোয়ার মেন্টালের তাপমাত্রা বাড়লেও লোয়ার মেন্টালটাকে আমরা আবার মেসোস্ফিয়ার বলি, মেসোস্ফিয়ার বলি। এই লোয়ার মেন্টালের তাপমাত্রা বাড়লেও এটা হয়ে যায় রিজিড। কারণ কি? কারণ সেমি সলিডের তলায় যদি তরল থাকে, সেই তরলের ওপরে নিশ্চয়ই আগুন থাকবে না, তাহলে মুশকিল, তাহলে প্রেশার ঠিক থাকবে না, তাই এটা হয়ে যায় রিজিড। কীরকম হচ্ছে বলে দিচ্ছি, আগে আমি পুরোটা লিখে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কী হয়। এরপরের তলাটা হচ্ছে আউটার কোর। আউটার কোর কী হয়? প্রপারলি তাপমাত্রা এত বেশি থাকে, এটা লিকুইড হয় আউটার কোরটা। তার তলায় একদম থাকে ইনার কোর। ইনার কোর কীরকম হয়? রিজিড হয়, সলিড। সলিড হয়। এবার আমাকে একটা কথা বলো, ইনার কোরটা কী জিনিস? পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রে কোনো দিন তরল থাকতে পারে কি? না স্যার। না। তাহলে এখানে সলিড থাকতেই হবে, না তো ভরটাই থাকবে না তো। পৃথিবী যার ওপর ভর করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্র করে, সে যদি চারিদিকে যদি সলিড না হয়, তাহলে কি সেটা থাকবে? থাকবে কি? কি বলে? আচ্ছা, তাই এটা সলিড হবে, রিজিড হবে ইনার কোরটা। এর ওপরটা যেহেতু সলিড, তাহলে এই যে হাই টেম্পারেচার, তার জন্য কোনোদিন লিকুইড থাকবে, সলিড হবে না লিকুইড হবে? ওপরের অংশটা লিকুইড। লিকুইড হয়ে যাবে। এবার লিকুইডের ওপরে কোনোদিন লিকুইড থাকতে পারে? রিজিড। আবার রিজিড চলে যায়। মানে তারতম্য যেহেতু টেম্পারেচারের যেহেতু তাপমাত্রা যেহেতু পার্থক্য বার হচ্ছে, যেহেতু উপাদানের পার্থক্য হচ্ছে, মেটেরিয়ালের যেহেতু উপাদানের পার্থক্য হচ্ছে, ন্যাচারালি সঙ্গে সঙ্গে তোমার প্রেশারেরও তাপমাত্রা হচ্ছে, বায়ুর চাপেরও তোমার তারতম্য হচ্ছে, পদার্থগুলোর চাপেরও তারতম্য হচ্ছে। তাই জন্য সলিড, সেমি সলিড, সলিড, লিকুইড এরকম বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোঝা গেল? কোনো সমস্যা আছে এটুকুতে? স্যার বলছি ইনার কোরটা তাহলে রিজিড হচ্ছে, হুম, তাহলে ওখানটা যে লাভাটা যেটা বললেন, তাহলে ওটা ওপরের দিকে থাকছে আউটার করে। আচ্ছা, আউটার করে থাকছে। হ্যাঁ,
আউটার করে লাভাটা তোমার লিকুইড অবস্থা থাকা যাচ্ছে। বলো কি বলছো? স্যার বলছিলাম মেসোস্ফিয়ারটা কি শুধুমাত্র লোয়ার মেন্টালকে বলছি না আপার মেন্টাল লোয়ার মেন্টাল দুটোকে মিলিয়েই বলছি? পরে দেখবো, আমি পরে দেখছি, আমি জানি তোমাদের প্রশ্ন থাকবে এরকম, পরে দেখছি। এটুকু হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেহেতু বিভিন্ন রকম উপাদানের জন্য বিভিন্ন রকম অবস্থায় স্তরগুলো স্তরীভূত হয়ে রয়েছে, তাই জন্য যখন এই স্তরের মধ্যে লাভা যখন উদ্গীর্ণ হয়, লাভা যখন বেরোয়, তখন নিশ্চয়ই এটা প্রত্যেকটা স্তরে একটা আন্দোলনের সৃষ্টি হয়, মুভমেন্টের সৃষ্টি হয়, তাই না? এই মুভমেন্ট থেকে ওয়েভ অর্থাৎ তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ যখন হয় তখনই আমরা ভূমিকম্প টের পাই, তখনই আমরা ভূমিকম্পের টের পাচ্ছি। আর এই তরঙ্গগুলোকে তার জন্য বলা হয় সেইসমিক তরঙ্গ। এই তরঙ্গগুলোকে কি বলা হয়? সেইসমিক ওয়েভস বলা হয়। কিন্তু এই সেইসমিক ওয়েভস আসলে দু প্রকারের হয়। একটা হচ্ছে বডি ওয়েভস, আর একটা হচ্ছে সারফেস ওয়েভস। অর্থাৎ উপরিভাগের যে অঙ্গে যেখানে তোমার তরঙ্গায়িত হয়, প্রত্যেকটা স্তরের উপরিভাগে যেখানে আর কি তরঙ্গায়িত হয় মুখের দিকে, সেটা হচ্ছে সারফেস ওয়েভস। আর যেখানে পুরো ভেতরের যে বিভিন্ন রকম যে স্তরগুলো, সেখানে যে ওয়েভটা হয় তাকে বলা হয় বডি ওয়েভস। এই বডি ওয়েভস আবার হচ্ছে দু প্রকারের। একটা হচ্ছে পি ওয়েভস আর একটা হচ্ছে এভস ওয়েভস। একটা হচ্ছে পি ওয়েভস আর একটা হচ্ছে এভস ওয়েভস। বোঝা গেল? পি ওয়েভসটা কি জিনিস? এটা হচ্ছে প্রাইমারি ওয়েভস। প্রাইমারি ওয়েভস, এখানে তরঙ্গ মোটামুটি কত স্পিডে যায়? 7 কিলোমিটার পার সেকেন্ড বেগে যায় তরঙ্গ, চলনটা যেখানে হচ্ছে, এটা প্রাইমারি ওয়েভস। এসটা কি? সেকেন্ডারি ওয়েভস, এখানে একটু কম বেগে যায়, অর্থাৎ 4 কিলোমিটার পার সেকেন্ড বেগে এই তরঙ্গটা আন্দোলিত হয়। বোঝা গেছে এইটুকু? অর্থাৎ কার তীব্রতা বেশি? পি ওয়েভস তীব্রতা বেশি। কার তীব্রতা কম? এস ওয়েভের তীব্রতা কম। সেকেন্ডারি। বোঝা গেছে? পুরো প্রশ্ন আছে? বাট এই কম তীব্রতাযুক্ত যে ওয়েভস, সেখানে কিন্তু জলোচ্ছ্বাসের দেখা দেয়। পি ওয়েভসে যেহেতু একদম পৃথিবীর কেন্দ্র থেকে নাড়িয়ে দিচ্ছে, সলিড অংশগুলোকে নাড়িয়ে দিচ্ছে, সেখানে তোমার মেনলি কী হয়? ওই সাউন্ড ওয়েভস হয়, শব্দ হয়। এটা কিসের জন্য দায়ী তোমার? এটা হচ্ছে সাউন্ড, মানে সব থেকে গভীরতম ওয়েভস বলতে পারো। বা যখন বড় বড় তোমার সুনামি হয় বা যখন ভূমিকম্প হয়, তখন সেগুলোর জন্য দায়ী পি ওয়েভসটা। বেশিরভাগ ভূমিকম্প তোমার সাউন্ড ওয়েভসের এস ওয়েভসের জন্য হয়, সেকেন্ডারি ওয়েভসের জন্য হয়। বাট জলোচ্ছ্বাস দেখো না, সমুদ্রের জলোচ্ছ্বাস দেখো তো, এই সমুদ্রের জলোচ্ছ্বাস শুধুমাত্র বায়ুর কারণে হয় না, এই ওয়েভসের জন্য হয়ে থাকে। ওয়াটার যে রিপালশন হয়ে থাকে, এটার জন্য হয়ে থাকে। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? স্যার এই যে ওয়েবসগুলো বলছেন স্যার, এটা কি স্যার আপনি একবার ভিডিও শেয়ার করেছিলেন, টপ যে সমস্ত ওয়েবসগুলো দেখা দিয়েছিল হাইয়েস্ট, ওই ওয়েবসের কথা? ওটা সুনামি, ওইগুলো ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওইটাগুলোর জন্য এইগুলোর জন্য ওইগুলো হয়, পি ওয়েভসের জন্য ওই সুনামিগুলো হয়। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এবারে এই যে সেক্সমিক যে ওয়েভসগুলো আমি বলছি, সেগুলো ট্রাভেল করে কি করে? আমি যখন পড়াচ্ছি আমি একবারে মেন্সের জন্য পড়িয়ে দেবো, আলাদা করে পড়াবো না। When seismic waves travel through, সেক্সমিক ওয়েভ কী করে ট্রাভেল করে? চারভাবে ট্রাভেল করে। এক,
সলিড থেকে লিকুইডে ট্রাভেল করে সেই সময় এই ওয়েভগুলোর কি হয়, স্পিড বাড়ে না কমে? স্পিড কমে। স্যার স্পিড কমে যাবে। সলিড থেকে যখন লিকুইডে যাবে, সলিডে তোমার তরঙ্গ বেশি হয় না লিকুইডে তরঙ্গ বেশি হয়? লিকুইডে। হ্যাঁ, সলিড সব থেকে পার্টিকেলস গুলো কাছাকাছি থাকে। ও কঠিন সলিডে সলিডে। একটা কঠিন পদার্থের মধ্যে পার্টিকেল যে কণাগুলো আছে তাদের প্রত্যেকটা কণার মধ্যে যে দূরত্ব, এটা এটার থেকে তোমার লিকুইডের দূরত্ব কি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। বেশি থাকে। লিকুইডের কণাগুলোর দূরত্ব বেশি, ফাঁকটা বেশি, কিন্তু সলিডের কণাগুলোর দূরত্বটা কি কম হয় না? হ্যাঁ তাহলে তরঙ্গ ফার্স্ট কোথায় যাবে, সলিডে না লিকুইডে? সলিডে। তো সলিড থেকে যদি লিকুইডে আমি তরঙ্গায়িত করি তাহলে স্পিড বাড়বে না কমবে? কমবে। কমবে। স্পিড ডিক্রিজ হচ্ছে এখানে। 2 নম্বর, লিকুইড থেকে যখন সলিডে তরঙ্গ আসে তখন স্পিড বাড়ে না কমে? বাড়বে। ইনক্রিজ হয়। ইনক্রিজ হয়। 3 নম্বর, যখন কি বলবো রেয়ার এরিয়া থেকে ডেন্স এরিয়ায় যখন চলে যায় তখন স্পিড বাড়ে না কমে? কমে। খেয়াল করে, রেয়ার মানে কি? রেয়ার মানে লিকুইড। ডেনসিটি বাড়ছে মানে স্পিড বাড়বে। তাহলে লিকুইড থেকে সলিডে যখন ডেন্স মানে কি, যার ঘনত্ব বেশি মানে কোন পার্টিকলসে কি আছে, তাহলে স্পিড বাড়বে। স্পিড বাড়বে। বাড়বে। তার মানে আমি শুধু ল্যাঙ্গুয়েজটা পাল্টে দিয়েছি। রেয়ার থেকে যখন ডেন্সে যাবে তখন স্পিড আবার ইনক্রিজ, আবার যখন উল্টোটা হয় ডেন্স থেকে যখন রেয়ারে যায় তখন স্পিড ডিক্রিজ। এই তো গল্প। এই 4 ভাবে আমরা সেইসমিক ওয়েভসকে ট্রাভেল করতে দেখি পৃথিবীর অভ্যন্তরে। বোঝা গেল? স্যার একটা কোশ্চেন বলো। বলছি স্যার, আপনি সেই সলিড লিকুইডই লিখলেন, তাহলে রেয়ার ডেন্সটা আবার আলাদা করে লেখালেন কেন? হ্যাঁ, তার কারণ ল্যাঙ্গুয়েজে পার্থক্য পরীক্ষা হলে আসে তাই। আচ্ছা স্যার সেকেন্ডারি ওয়েভস এর জন্য কি মানে অনবরত যে সমুদ্রে জলোচ্ছ্বাস হয় সেটা কি সেকেন্ডারি ওয়েভস এর জন্যই হয় শুধুমাত্র? না না, পি ওয়েভসের জন্য হতে পারে, কিন্তু পি ওয়েভসে তো রেয়ার হয় এবং সেটা সলিড অংশ বেশি করে হয়। সাউন্ড ওয়েভস তো একটা, সাউন্ড মানে গভীরতম ওয়েভস, যার স্পিড বেশি। তো স্পিড বেশি তোমার সবসময় কি হয়ে যাবে নাকি স্পিডটা? তরঙ্গ কি সবসময় তোমার স্পিড বেশি এরকম করে হতে পারে কি? হতে পারে না। ওটা একদম গভীরতম অংশ থেকে হতে পারে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গভীরতম অংশ থেকে হতে পারে, সবসময় তো ওপর দিকে উঠছে না। কিন্তু সাউন্ড ওয়েভস যেটা, মানে সরি সেকেন্ডারি ওয়েভস যেটা, সেটা তো সবসময় পৃথিবীর ওপরের দিকের যে স্তরগুলো সেখানে হচ্ছে। বোঝা গেল? উপরের দিকে যে অংশে তোমার স্তরগুলো রয়েছে সেই অংশে হচ্ছে, আউটারের দিকের ক্রাস্ট অংশগুলোতে, ওপরের দিকের অংশগুলোতে। তাই পৃথিবীতে সমুদ্রের যে যে মানে তরঙ্গ যেগুলো দেখতে পাওয়া যায়, সেই তরঙ্গের জন্য বায়ু প্রবাহ তো একটা দরকারই, এটা ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট তো বটেই। এছাড়াও পৃথিবীর একদম এই যে ওয়েভসগুলো সেগুলোও রয়েছে, তার জন্যও হয়। হয়েছে এইটুকু? হ্যাঁ স্যার। কার কোনো প্রশ্ন আছে এখানে? আর যাব পরেরটা যাব। হ্যাঁ স্যার। এবার আমাকে বলো কোনটা বেশি ডিস্ট্রাকটিভ? কোনটা বেশি ডিস্ট্রাকটিভ, পি ওয়েভস না সাউন্ড ওয়েভস? পি ওয়েভ। পি ওয়েভ। পি ওয়েভ। শিওর? ভূমিকম্প তো ওটাই করছে। ভূমিকম্প তো ওটার জন্য ডিস্ট্রাকটিভের বাংলাটা বলবেন? ধ্বংসাত্মক। ধ্বংসী। তাহলে এটা সেকেন্ডারি ওয়েভ, তীব্রতা কম তো। তা ধ্বংস কম? ধ্বংস কম নয়, ধ্বংস বেশি। তীব্রতা কম হলে তো ধ্বংস কম হবে? ধ্বংস কম নয়, ধ্বংস বেশি। তাহলে পি ওয়েভই হবে, স্পিড বেশি তো। পরের পয়েন্ট হচ্ছে ডিস্ট্রাকটিভ এনার্জি। আজকে অনেকেই দেখলাম ক্লাস থেকে ফটাফট বেরিয়ে গেল।
মরুক, সব জানে। আমি সেকেন্ড টাইম এসব বলবো না আর। ডিস্ট্রাকটিভ এনার্জি। ডিস্ট্রাকটিভ এনার্জিটা কিসের ওপর ডিপেন্ড করে? ডিস্ট্রাকটিভ ওয়েভসের ওপর ডিপেন্ড করে। ডিস্ট্রাকটিভ ওয়েভসটা কিসের ওপর ডিপেন্ড করে? যেটা আমার সারফেসকে হিট করছে। সারফেসকে হিট করে কোন ওয়েভস? আগেই পড়েছিলাম দুখানা ওয়েভস, পি ওয়েভস, সারফেস ওয়েভস, তাই তো? বাট সারফেস ওয়েভসের দিক থেকে যখন পৃথিবীর যখন ভূভাগে আসবো আমরা, তখন সেই ডিস্ট্রাকটিভ সারফেস ওয়েভসকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি লাভ ওয়েভস বা এল ওয়েভস। লাভ ওয়েভস, LOV, লাভ, ভালোবাসা, লাভ ওয়েভস। আর একটাকে আমরা বলি রেলেই ওয়েভস। একজন ভৌগোলিকের নামে এই ওয়েভসটার নামকরণ আছে, রেলেই ওয়েভস। লাভ ওয়েভসটা কি জিনিস? এটা একদম খুব ছোট আকারে, একদম পৃথিবীর একদম উপরিতল, যেটা ভূভাগের একদম উপরিতল, টুক করে যেটা মানে নড়াচড়া করে, আন্দোলনটা করে, সেখানে এটা বেশি করে দেখা যায়, এই এল ওয়েভসটা। এই এল ওয়েভের স্পিড কত হয়? এল ওয়েভের স্পিড হয় 1.5 থেকে 3 কিলোমিটার পার সেকেন্ড। 1.5 থেকে 3 কিলোমিটার পার সেকেন্ড এর স্পিড হয়। অর্থাৎ আমরা যে ম্যাক্সিমাম ভূমিকম্পগুলো দেখতে পাই, তার যে এপিসেন্টার খুঁজে পাই, তো এপিসেন্টার সেই এপিসেন্টার থেকে যে ম্যাক্সিমাম, তার তো দূরত্ব বেশি হয় না। এখান থেকে যে তরঙ্গ যেটা ছোটে, সেই তরঙ্গকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী বলি? এল ওয়েভস বলে থাকি। বোঝা গেল? ওই যদি এস ওয়েভ আর পি ওয়েভস হয়, তাহলে আমরা টিকবো না, বাঁচবো না। ওটা একদম পৃথিবীর একদম কেন্দ্র থেকে আসছে। কিন্তু উপরিভাগে ছোট্ট করে যেখানে তোমার ভূমিকম্পটা অ্যাকচুয়ালি ঘটে, অকার্ড হয়, সেখানে এই এল ওয়েভসটা বেশি করে দেখা যায়। বোঝা গেছে? কিন্তু এই রেলেই ওয়েভসটা হচ্ছে তার থেকে তীব্রতা বেশি। এটা হচ্ছে গ্রেটার দেন লাভ ওয়েভস। এটা হচ্ছে মোস্ট ডিস্ট্রাকটিভ। কিন্তু তোমায় যদি বলা হয় অ্যাকর্ডিং টু স্পিড কে বড় ছোট, তাহলে তুমি কি বলবে? সব থেকে বেশি স্পিড কার? পি ওয়েভসের। তারপর ছোট কে? সেকেন্ডারি ওয়েভসের। তারপরে কে? এল ওয়েভসের। তো তোমাকে যদি বলা হয় অ্যাকর্ডিং টু ডিস্ট্রাকশন, তাহলে কি বলবে? রেলে ওয়েভস। কারণ এটা পৃথিবীর অভ্যন্তরেই হয়, মানে উপরিভাগেই হয়, কিন্তু তার স্পিডটা এর থেকে বেশি হয়। এই কি গভীর থেকে হচ্ছে কি? একদম হচ্ছে না। একদম পৃথিবীর কেন্দ্র থেকে হচ্ছে কি রেলে ওয়েভসটা? না, হচ্ছে না। তার মানে এই যদি জোরে করে হয়ে থাকে, তাহলে এটা একদম বাইরের দিকের ভূভাগের উপর বেশি করে প্রভাব বিস্তার করছে। তাহলে মোট ডিস্ট্রাকটিভ কোনটা? রেলে ওয়েভস। রেলে ওয়েভসের পরে কে যাবে? এল ওয়েভস। তারপরে কে যাবে? সেকেন্ডারিটা। তারপরে কে যাবে? প্রাইমারিটা। বোঝা গেল? স্যার রেলে ওয়েভসটা তাহলে তৈরি হচ্ছে কোথা থেকে? মানে মাঝ বরাবর জায়গা থেকে, মানে যেখানে থেকে তোমার ওই কি, যেখান থেকে তোমার ওই বলা হয় না এপিসেন্টার, মানে উপর দিকের অংশ থেকে, ক্রাস্ট রিজিয়ান থেকে তৈরি হয়, ক্রাস্ট রিজিয়ান থেকে। আর এই পি ওয়েভস, এস ওয়েভ, এটা একদম ওই ইনার থেকে শুরু হয়, ইনার, যেখান থেকে লাভা চলাচল করতে পারে, ওপর দিকে উদ্গীর্ণ হয়। বুঝা গেল? মানে কেন্দ্রমণ্ডল থেকে এরা চিরে বেরোয়, ওপর দিক থেকে আসে। আর এস ওয়েভ, এল ওয়েভস আর রেলে ওয়েভস, এরা তো উপরিভাগেই হয়, তাই জন্য এদের তীব্রভাবটা বেশি করে আমরা টের পাই এখানে। বুঝতে পেরেছো? তাহলে মোট ডিস্ট্রাকটিভ কোনটা? রেলে ওয়েভস। মনে থাকবে? সব ভুলভাল বাজে কোশ্চেন চলে আসলে কিন্তু ব্যাপারগুলো এরকম হবে। তোমরা কার কার জন্য জিওগ্রাফি ছিল? ঐন্দিলা, অর্পিতা, বলতে পারছো না কেন? পড়ছো তো তোমরা, তাহলে বলতে পারছো না কেন এগুলো? হয়েছে এইটুকু? স্যার এটা স্পেলিংটা কি রেলে ওয়েভস? RAY, রে, তারপরে লে, LEIGH, রেলে ওয়েভস।
তাহলে মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়েভস এর নাম হচ্ছে রিলে ওয়েভস। হয়েছে? হুম পরেরটা যাব আমি। হুম আচ্ছা, এবার এই যে তরঙ্গগুলো যাচ্ছে সলিড, সেমি সলিড, সলিড, এরকম কোথাও যাবে বলছিলাম না? হুম এবার এই লেয়ারগুলো কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রপার্টিসগুলো কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্ট্রাকচারটা কীরকম, অর্থাৎ সেইসমোগ্রাফিক আর্থ স্ট্রাকচার। সেইসমোগ্রাফিক আর্থ স্ট্রাকচার কীরকম? আমি কি বলেছিলাম ফার্স্টে কি থাকে? উপর দিকে কি থাকে? ক্রাস্ট থাকে। কিন্তু ক্রাস্টের একদম উপরের দিক আমরা একটু মাটি কাটলে তলার দিকে জল পাই না, তাই তো? ক্রাস্টকেও আমরা প্রথমে কি করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আউটার ক্রাস্ট বা আপার ক্রাস্ট বলতে পারি, উপরিভাগ যেখানে বসবাস করছি আমরা, আর একটা হচ্ছে লোয়ার ক্রাস্ট। এই আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট অর্থাৎ ক্রাস্টকে নিয়ে যে অংশ তাকে আমরা কি বলি? লিথোস্ফিয়ার বলে থাকি। অর্থাৎ লিথোস্ফিয়ার ইজ ইকুয়াল টু ক্রাস্ট, আর এই ক্রাস্টকে দুভাগে ভাগ করা যায়, আপার আর লোয়ারে। হলো? হয়েছে? এর তলার দিকের যে অংশ, এর ঠিক তলার দিকের যে অংশ সেটা হচ্ছে আপার মেন্টেল। আপার মেন্টেল, আপার মেন্টেলের অপর নাম কি? প্রফেশিমা ওটা স্যার? অ্যাসথেনোস্ফিয়ার। আপার মেন্টেল অপর নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। আর লোয়ার মেন্টেল তার অপর নাম কি? মেসোস্ফিয়ার। এর তলার অংশে কি থাকে? কোর। কোর। কোরের আবার উপরিভাগটাকে কি বলবো? আউটার কোর। তলার অংশটাকে কি বলবো? ইনার কোর। এই ইনার কোর আউটার কোর দুটো মিলিয়ে অর্থাৎ কোরটা, তাকে এক কথায় কি বলা হয়? ব্যারিস্ফিয়ার। ব্যারিস্ফিয়ার বলা হয়, ব্যারিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্র থেকে সারফেসের ভূমিরূপটা। এবার এই ভূমিরূপ অনুযায়ী এদের বিভাজন রেখা তৈরি করা যায়। প্রথমটা হচ্ছে এই লিথোস্ফিয়ারের সঙ্গে এই যে ম্যান্টেল, লিথোস্ফিয়ারের সঙ্গে এই যে ম্যান্টেল, তার যে বিচ্যুতি রেখা, একে বলা হয় মোহ লাইন। একে বলা হয় মোহ লাইন। মোহ। এই যে মেন্টেলের সঙ্গে ব্যারিস্ফিয়ারের যে অর্থাৎ কোর রিজিয়নের যে বিচ্যুতি লাইন, তাকে বলা হয় গুটেনবার্গ লাইন। স্যার গুটেনবার্গকে একবার বলবেন? মেন্টাল আর কোর অর্থাৎ ব্যারিস্ফিয়ার, এই দুটোর যে বিভাজন তাকে বলা হয় গুটেনবার্গ লাইন। হয়েছে? ওপরের দিকে লিথোস্ফিয়ারের দুটো পার্ট, আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট। এই আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্টের যে বিভাজন লাইন তাকে বলা হয় কোনার্ড বা কনোরড লাইন। অ্যাসথেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এদের মাঝখানের যে লাইনটা তাকে বলা হয় রেপিটি লাইন। আর বেরিস্ফিয়ারের দুটো ভাগ অর্থাৎ আউটার কোর, ইনার কোর, এই দুটোর মাঝখানে ভাগকে বলা হয় লেহেমান লাইন।
ম্যাক্সিমাম যে এস ওয়েভগুলোর নাম বলছিলাম আমরা, এস ওয়েভস, এই এস ওয়েভসে বেশিরভাগ দেখতে পাওয়া যায় গুটেনবার্গ লাইন থেকে। আর ম্যাক্সিমাম যে বলছিলাম পি ওয়েভ, তার দেখতে পাওয়া যায় লেহমান ওয়েভ লাইন থেকে। বোঝা গেল? আর কোনোরাড মোহর লাইন থেকে তোমার ওই এল ওয়েভ বা রেলে ওয়েভ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? কোথেকে বললেন? কোনরাড থেকে? কোনোরাড লাইন থেকে, ক্রাস্ট এরিয়া তো। দুটোই বললেন না? থেকে ওই আরে এই রিজিয়ান থেকে দেখতে পাওয়া যায়, ক্রাস্ট রিজিয়ান থেকে দেখতে পাওয়া যায়, এই রিজিয়ান থেকে দেখতে পাওয়া যায়। এই কোনোরাড মোহর লাইন থেকে দেখতে পাওয়া যায় পি ওয়েভ, সরি এল ওয়েভ আর রেলে ওয়েভ। স্যার, হ্যাঁ স্যার, সরি ম্যাডাম। ভাইয়ের ফোন থেকে জয়েন হচ্ছে। এটুকু সবার হলো? আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কি কিছু? অল ক্লিয়ার এখন অবধি যা যা পড়ালাম? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ড্রিফট মানে কি গো ঐন্দিলা? কি স্যার? ড্রিফট, ড্রাফট, ড্রিফট। DRIFT। স্যার গাড়িতে স্কিড করে, যেটা কি করে? ড্রিফটিং করে, ওই স্যার গাড়ি স্কিড করে ঘুরে না, ওটাকে স্কিড করে জায়গাটা, ওটাকে বলে ড্রিফটিং। আচ্ছা, আর আর কিছু? বলতে পারবো না স্যার। ড্রিফট মানে ওই সরে যাওয়া বা ওইটাকে বলে বা সঞ্চালন যেটাকে বলে। ভেরি গুড, সঞ্চালন। সেটাই বলছিল, স্কিপ করাটাই বলছিল তোমার। কি ড্রিফট থিওরি আছে? ড্রিপ থিওরি, কন্টিনেন্টাল দ্বীপ থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট। স্যার ওগুলো লাগবে নাকি? আমি তো ধরলে পুরোটা শেষ করবো, লাগবে কি লাগবে না জানি না তো। আমি বলছিলাম যেন ঘাঁটিও না, আমাকে ঘাটালে মুশকিল, কোথায় কোথায় চলে যাবো তার কোনো ঠিক নেই। মরো এবার। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। মহাদেশ। আচ্ছা, কন্টিনেন্টাল দ্বীপ থিওরি কিচ্ছু নয়, বড্ড কঠিন করে লোকজন বলে। এই কথাটা তোমাদের বহুবার করে বলেছি আমি। পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন পৃথিবীর মধ্যেকার যে মহাদেশগুলো, সেটা আগে ছিল একটা সিঙ্গেল পয়েন্টের মধ্যে সিঙ্গেল ইউনিট ছিল, তাই না? বলেছিলাম না এটা? এই যে সিঙ্গেল ইউনিটের তখন একটা নাম ছিল, নামটার নাম কি ছিল? ভূমিরূপটা প্যানজিয়া। প্যানজিয়া বলা হয়। আসলে এটা এক ছিল, এটা সিঙ্গেল ইউনিট ভূমিরূপ ছিল। ড্রিপ থিওরি কি বলছে যে প্রায় এইটা যখন তুমি বলছো, যখন এক জায়গায় ছিল, অর্থাৎ প্যানজিয়া কালটা কবে ছিল? মোটামুটি বর্তমান থেকে প্রায় 225 মিলিয়ন ইয়ার আগে ছিল। এগো এরকম অবস্থায়, এই রকম সময় এদের অবস্থা এরকম ছিল।
আজ থেকে প্রায় 135 মিলিয়ন ইয়ার্স এগোতে এই প্যানজিয়াটা ব্রেক করে, অর্থাৎ এর একটা ওপর দিকের অংশ হয় আর দক্ষিণের দিকের একটা অংশ হয়। একেই বলছে কন্টিনেন্টাল দ্বীপ থিওরি, ভেঙে যাচ্ছে। কন্টিনেন্টাল দ্বীপ থিওরি এটার জনক আসলে একজন, আলফ্রেড ওয়েগনার। বলো বলো। আলফ্রেড ওয়েগনার। ভেরি গুড, আলফ্রেড ওয়েগেনার। আলফ্রেড ওয়েগেনার ইনি আসলে জার্মান মেটিওরোলজিস্ট ছিলেন। তিনি এই কন্টিনেন্টাল দ্বীপ থিওরি কথাটা বলেন। এনার মতে দুটো কারণে এই ব্যাপারটা হয়েছিল। ইনি বলেছিলেন একটা হচ্ছে যে জোয়ার এসেছিল, অর্থাৎ টাইডাল ফোর্স কাজ করেছিল, একটা জলের দাপটের জন্য এরকম হয়েছে, সরে গেছে নাকি, ঠিক আছে। আর একটা বলছিল যেহেতু নর্দার্ন পোল সাউদার্ন পোল আছে, তাই দুটো পোল থেকে নাকি টান ধরেছিল, টান দেওয়াতে সরে গেছিল, অর্থাৎ পোল ফিলিং ফোর্স কাজ করেছিল। ইনি এই দুটো মন্তব্য দিয়েছেন, যেটা বর্তমানে কেউ মানে না, অনেক লোকজন এটা বিরোধিতা করেছে। এই ওশিয়ানিক ক্রাস্ট ফাস্ট হ্যান ত্যান যেগুলো আছে, এবং পি ওয়েভ ফি ওয়েভ যেগুলো তুমি দেখছো, এস ওয়েভ, সেগুলোর কথা অনেকে বলছে। সেটা পরে দেখছি বর্তমানে গল্পটা কি, নতুন না দেখলেও চলবে। তো যাই হোক, প্রথম দিকের যে ওপরিভাগ যেটা হয়েছিল নর্দার্ন পোর্শন, প্যানজিয়ার যে ওপরের দিকের অংশটাকে তখন কি বলা হতো? বলা হতো লরাসিয়া। কি বলা হতো? লরাসিয়া। দক্ষিণের দিকের যে অংশ তাকে বলা হতো গন্ডোয়ানা। কি বলতো? গন্ডোয়ানা। এবং এর মাঝখানের যে সি যেটা ছিল, মাঝখানের যে সি সাগর যেটা ছিল, এই সিটাকে কি বলা হতো? টেথিস সি। বোঝা গেছে? এর পরবর্তীকালে আরেকটা ভূমিরূপ পাল্টায়। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীর ভূমিরূপ পাল্টে যায় আবার। ওপরের লরাসিয়া এবং দক্ষিণের গন্ডোয়ানা আবার বিযুক্ত হয়। মোটামুটি এরকম একটা আকার ধারণ করে। ঠিক আছে, এরকম একটা আকার ধারণ করে, যেখানে প্রচুর পরিমাণে পাহাড়ি অঞ্চল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, একটা রকের পরিচয় দেখতে পাওয়া যায়, শিলাগুলো ওপর দিকে উঠে আসে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইরকম একটা বৈশিষ্ট্য সেই সময় দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে যেটা তুমি বর্তমানের সময় টুডে যেটা তুমি আজ দেখছো, সেখানে তুমি পৃথিবীকে দেখছো এরমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সুবিন্যস্ত হয়ে রয়েছে সমস্ত কন্টিনেন্টগুলো। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি এই যে চলনটা, এই যে ড্রিফটটা অ্যাকচুয়ালি হচ্ছে কাদের জন্য? মেন রিজনটাকে লাভা। এই থিওরিটা আনছেন কে? এই থিওরিটাকে বলা হয়
কনভেনশনাল কারেন্ট থিওরি, কনভেনশনাল কারেন্ট থিওরি বলা হয় এটাকে। এই থিওরিটা আনছেন আর্থার হোমস বলে একজন ব্যক্তি, যার নামটা আমরা আগেই বললাম। কত সালে বলেছিলাম? 1930 দশকে। তিনি বলছেন লাভার যেহেতু একটা রেডিও অ্যাক্টিভেট এলিমেন্টারি একটা বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স নেচার রয়েছে, এবং যেহেতু থার্মাল ডিফারেন্স রয়েছে ম্যান্টেলের, সেই জন্য কি হয়, এই প্লেটগুলো টেকটনিক চলাচল হয়, টেকটনিক চলন হয়, ড্রিফট হয় আর কি। ঠিক আছে, পরবর্তীকালে এই কনসেপ্টটাকেও অনেকে আবার অনেক রকমভাবে ব্রেক করছে, বলছে হ্যাঁ এটা ঠিকই হয়, ভালো কথাই, কিন্তু পুরোপুরি ঠিক নয়। তখন আর একটা থিওরি চলে আসে, তখন থিওরির নাম হচ্ছে স্লিফোর থিওরি, সি ফ্লোর স্প্রেডিং থিওরি। স্লিফোর স্প্রেডিং থিওরি যেটা বলছেন তা সেই ব্যক্তির নাম হচ্ছে হ্যারি হেস। তিনি বলছেন পৃথিবীর যখন ওরকম সময় ছিল তখন ওশিয়ানিক মানে সমুদ্রগুলো থেকে কী হয়েছিল, এক রকমের মানে সমুদ্রের বিভিন্ন যে জায়গাগুলো তাদের একটা স্পেসের দরকার পড়ছিল, স্পেস রিজের দরকার পড়ছিল, জায়গার দরকার পড়ছিল, যে সমুদ্রগুলো দ্বারা সুবিনষ্ট হবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, একটা ব্যালেন্স থাকবে পৃথিবীর ঘূর্ণন অনুযায়ী, তার জন্য একটা স্পেস রিজ দরকার ছিল। ঠিক আছে, সেই অনুপাতে কন্টিনেন্টাল যে জায়গাগুলো যেগুলো ছিল প্লেট, সেটা মুভ করা শুরু করে, এবং ম্যাগনেটিজমের থিওরি অনুযায়ী, পোলের থিওরি অনুযায়ী তারা এক একটা দিকে এবং বায়ুর চলাচল অনুযায়ী সমুদ্রের জল যেমন যেমন স্পেস পেয়েছে সেরকমভাবে তারা সুবিন্যস্ত হয়েছে। যদি নতুন রক তৈরি হয়েছে তারা পোলারের দিকে চলে গেছে, যদি পুরনো রক হয় তাহলে সেটা যেমন ছিল তাহলে সেরকম জায়গায় তারা রয়ে গেছে, পোলারের দিকে মানে মুখোমুখি অবস্থান করছে, তার মানে এরা মাঝ বরাবর অবস্থান করেছে পুরনো রকগুলো। মানে এশিয়া এবং আফ্রিকার যেগুলো তুমি দেখছো মেন গন্ডওয়ালা ল্যান্ড, সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে, দুটো পোলের ঠিক উল্টো দিকে মাঝ বরাবর অবস্থান করে যাচ্ছে। আর নতুন রক যেগুলো তৈরি হয়েছে, নতুন শিলা, সেগুলো সমস্ত কিছু এদিক ওদিক চলাচল করে গেছে, তারা পোলের দিকে অগ্রসর হয়ে গেছে। এই যে কনসেপ্টটা যেটা আসলো, হ্যারিসিস যেটা বলল, সেটাও পরবর্তীকালে আরও আপডেট হয়, এবং সেই আপডেট করে স্যার হ্যাঁ এই হ্যারিসের এই কনসেপ্ট আরেকবার থিওরিটা কোন জায়গাটা বলবো? স্যার এইমাত্র যেটা বলছিলেন স্পেস রিজিটের পরে সমস্ত মহাদেশগুলো যেখানে যেখানে অবস্থান করছে, সেই অবস্থান অঞ্চলগুলো তো মহাদেশগুলো কি আসলে তো শিলার তো ভূমিকণ্ড, তাই না? তো যদি নতুন শিলা হয় তাহলে পোলের দিকে এগিয়ে যাবে, ম্যাগনেটিজমের জন্য আকর্ষণ হয়ে পোলের দিকে কী হয়, চুম্বক আছে না, সেই চৌম্বকত্বের জন্য তারা নতুন শিলা হলে কী হবে, পোলের দিকে এগিয়ে গেছে। আর পুরনো শিলা যেগুলো ছিল, ওল্ড লিথোস্ফিয়ার যেগুলো ছিল, সেগুলো পোলের অপোজিটে নিউট্রাল থেকে মাঝখানে অবস্থান করেছে, এবং সেই অনুপাতে মানে ওশিয়ানিক যে স্পেস দরকার প্রয়োজন ছিল, সমুদ্রগুলোর সাগরের জলের যে স্পেস দরকার ছিল, তারা সেরকমভাবে তারা সুবিন্যস্ত হয়ে তারা স্পেস তৈরি করে ফেলেছিল, অর্থাৎ জলও তার মাঝখানে ঢুকে গেছিল। বোঝা গেল? এর পরের যে থিওরি, যেটা আধুনিক থিওরি, তার নাম হচ্ছে প্লেট টেকটনিক্স থিওরি। প্লেট টেকটনিক থিওরি। টেকটনিক মানে কি? মুভমেন্ট। প্লেট মানে কি? কিসের প্লেট?
লিথোস্ফিয়ারের প্লেট। লিথোস্ফিয়ারের যে স্ল্যাব এরিয়া অর্থাৎ ক্রাস্ট এরিয়া, অর্থাৎ স্ল্যাব মানে ক্রাস্ট, আর ক্রাস্ট কত প্রকার হয় বলেছিলাম? দু প্রকার, ওশিয়ানিক ক্রাস্ট আর কন্টিনেন্টাল ক্রাস্ট। এদের মধ্যে যে চলাচল যেটা হয় লাভার চলাচলের জন্য, সেই চলাচলের জন্য এক একটা দিকে মহাদেশগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটা হচ্ছে এই থিওরির মূল বক্তব্য। তার কারণ কি? কোনটা হেভিয়ার, কন্টিনেন্টাল ক্রাস্ট হেভিয়ার না ওশিয়ানিক ক্রাস্ট হেভিয়ার? ওশিয়ানিক ক্রাস্ট হেভিয়ার। তার কারণটা কি? এটা পৃথিবীর ভূভাগ যদি এরকম করে আমরা ভেবে থাকি, এটা ধরো ক্রাস্ট, তাহলে এটা কি? কন্টিনেন্টাল ক্রাস্ট। এটা কি? ওশিয়ানিক ক্রাস্ট। এবার ওপর দিকের অংশটা কি থাকে? শিয়াল, তাই তো? তলার দিকের অংশটা কি? সীমা, তাই না? তো অ্যালুমিনিয়ামের ওজন বেশি হয় না ম্যাগনেসিয়ামের ওজন বেশি হয়? হালকা কোনটা? অ্যালুমিনিয়াম হালকা। তাহলে লাইটার কোনটা হবে? তাহলে এটা হচ্ছে লাইটার, এর ওজন কম, আর ওশিয়ানিকটার ওজন বেশি, হেভি। আর এটা বোঝা গেল না? বোঝা গেল না? এবার যেহেতু ওজনের পার্থক্য রয়েছে, যেহেতু পদার্থের তারতম্য রয়েছে, তার জন্য কি হয়? এদের মধ্যে চলাচল যখন হয় তখন দুই ধরনের জিনিস হয়। একটা হয় বিচ্যুতি, অর্থাৎ হয় ডিস্ট্রাকশন হবে, অথবা কি হবে? গঠন হবে, কনস্ট্রাকশন হবে। ডিস্ট্রাকশন হবে অথবা কনস্ট্রাকশন হবে, দুটো যখন চলাচল করবে, অর্থাৎ দুটো ফোর্স কাজ করবে। একটা হবে ডাইভারজেন্স, অর্থাৎ দুটো দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ছিল একটা, দুটো দুই দিকে চলে যাবে। আর একটা হবে কনভার্জেন্স, অর্থাৎ দুটো মার্চ করে যাবে। বোঝা গেল? বোঝা গেল? এই যে ডাইভারজেন্স কনভার্জেন্স কখন কোনটা হয় বলে দিচ্ছি, পট করে জেনে রেখে দাও, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কনভার্জেন্স হয় কখন? যখন কন্টিনেন্টালের সাথে যখন ওশিয়ানিক প্লেটের যখন চলাচল হয় তখন কনভার্জেন্স হয়। বোঝা গেল? বুঝতে পেরেছ? ডাইভারজেন্স কখন হয়? যখন কন্টিনেন্টাল যখন ধাক্কা খায়, মানে মহাদেশ ধাক্কা খেলে তখন দূর দিকে চলে আসবে। তুমি দেখো না, যখন একটা নৌকোকে যখন পাড়ের দিকে নিয়ে আসা হয়, জেটির দিকে নিয়ে আসা হয়, তখন দেখো না নৌকার ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, ব্যাক করে না? দেখেছো? তোমরা নৌকা ফেরিতে উঠেছো? তখন দেখেছো যখন নৌকা যখন পাড়ে লাগে তখন ধাক্কা খেলে আবার উল্টো দিয়ে চলে আসে না? ধাক্কা খেলে পিছিয়ে যায় না? একে বলা হয় কি? ডাইভারজেন্স। যখন দুটো সলিড জিনিস যখন থাকে, অর্থাৎ কন্টিনেন্টাল যখন থাকে তখন কি হয়? ডাইভারজেন্স হয়। আর কন্টিনেন্টাল যখন ওশিয়ানিক যখন থাকে তখন কি হয়? কনভার্জেন্স হয়। সমুদ্রের পাড়েই কি থাকে? সাগর, মানে তোমার মহাদেশ থাকে না? মহাদেশের পাড়ে কি থাকে? সমুদ্র থাকে। বোঝা গেল? আর ডাইভারজেন্সও হতে পারে, কনভার্জেন্সও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কোথায় হয়? যখন ওশিয়ান মিলে যায়, যখন ওশিয়ানিক প্লেট যখন একসাথে থাকে তখন দুটোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। ডাইভারজেন্সও হতে পারে, কনভার্জেন্সও হতে পারে। বোঝা গেল এইটুকু? বোঝা গেছে না বোঝা যায়নি? স্যার বলুন স্যার। কখন ডাইভারজেন্স কনভার্জেন্স যে কোনো দুটোই হতে পারে বললেন? আরেকবার বলুন। যখন ওশিয়ানিক প্লেট যখন হয় তখন। স্যার ওই প্লেট টেকটনিক থিওরিটা কে দিয়েছে? প্লেট টেকটনিক থিওরি কে দিয়েছে? আধুনিক বিজ্ঞানীরা দিয়েছেন, তার তো কোনো নাম পাইনি কোথাও খুঁজে আমি। ওটা তো অনেকেই দিয়েছে, প্রচুর মতবাদ করেছেন, তার জন্য আমি নাম খুঁজে পাইনি, মানে আমি প্রপারলি নাম পড়াশোনা করতে পারিনি।
স্পেসিফিকলি কারোর নাম পাই। ঠিক আছে, ঠিক আছে। ছিল তো স্যার এটা, হ্যাঁ, এটাতে এই তত্ত্বটাতে অনেকেই মানে প্রচুর লোকে বলেছে, এই জন্য আলাদা করে কারোর নাম মেনশন করা যায় না। পিচো উইলসন এরা ছিল। সে তো ছিলই, এটা তো আধুনিক থিওরি, প্রচুর লোকজন বলেছেন। এটুকু হয়েছে সবার? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ। তাহলে এই যে ওশিয়ানিক প্লেট আর কন্টিনেন্টাল প্লেটের যে চলাচল দেখলাম, এই চলাচলের ফলে কি জিনিস হতে পারে সেটা আমরা এক ছকে একটা জায়গায় দেখে নিই। যদি কন্টিনেন্টালের সঙ্গে যদি ওশিয়ানিক প্লেটের যদি চলাচল হয় তবে কি হবে? যদি ওশিয়ানিকের সঙ্গে ওশিয়ানিকে চলাচল হয় তবে কি হবে? আর যদি কন্টিনেন্টালের সঙ্গে যদি কন্টিনেন্টাল চলাচল হয় তবে কি হবে? আমরা তিনটেই দেখব। ভলক্যানো কখন হয়? ভলক্যানো কখন হয়? অগ্নুৎপাত কখন হয়? ডাইভারজেন্ট। যখন বিচ্যুতি হয়, তাই না? বিচ্যুতি হয় না কনভার্জেন্স কখন হয়? কখন কোনটা হয়? বিচ্যুতি বা ফাটল হলে তো হয়। ফাটল হলেই হয়? না স্যার, দুধ যখন সংস্পর্শ হচ্ছে তখনই তো হবে। আচ্ছা, কনজেন্ট কনফ্লিক্ট। দুটো ক্ষেত্রেই হতে পারে, দুটো ক্ষেত্রেই হতে পারে। ধরো এই দিকের একটা প্লেট রয়েছে, এই দিকের একটা প্লেট ছিল, দুটোর মধ্যে এও এগোচ্ছে, এও এগোচ্ছে। দেখা গেল এর থেকে এটা ওজনে হেভি, এটা লাইটার। তাহলে কি রেজাল্ট হবে? রেজাল্ট হবে এটা ওপর দিকে উঠবে, এটা তলার দিকে নামবে না। হ্যাঁ, ধসে যাবে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে না? তাই তো? ফাটল হবে তো? তো যখন দুটো যখন দুই দিকে এগোয় তখন তাকে কি বলা হয়? কনভার্জেন্স বলা হয় না? কনভার্জেন্স। তা তার ফলে তোমার অগ্নুৎপাত হতে পারে। তাহলে কনভার্জেন্স কখন হয়? কন্টিনেন্টাল ওশিয়ান। তাহলে ভলকানো হতে পারে এখানে? হতে পারে। যদি দুটোই সমান ওজনের হয়ে থাকে, ধরো পুরোটাই সমুদ্র, কন্টিনেন্টাল মানে ওশিয়ানিক প্লেট, দুম করে দেখা গেল ওশিয়ানিক প্লেটটাকে ফাটল ধরলো, এবার এটা এই দিকে মুখ করছে, এটা এই দিকে মুখ করছে, তাহলে একটা সরে এই দিকে হয়ে গেল, একটা সরে এই দিকে হয়ে গেল, মাঝখান থেকে লাভা বেরোবে না? হ্যাঁ স্যার, বেরোবে। এই লাভা বেরোতে পারে সমুদ্রের মাঝখানে একটা সময় গিয়ে দ্বীপপুঞ্জ তৈরি হবে না? দ্বীপপুঞ্জ। তাহলে সেই সময় তো তোমার লাভা বেরোতে পারে। তাহলে ওশিয়ানিকের সময় ওশিয়ানিক প্লেটে হতে পারে তো? হ্যাঁ। রাইট। কন্টিনেন্টাল কখন হতে পারে? এখানে তো তোমার ডাইভারজেন্স হয়, হতে পারে কি? আচ্ছা, হতে পারে না, কারণ দুটো কন্টিনেন্ট ডাইভার্ট হয়ে গেলে কি হবে? জলস্তর আসবে তো। দুটো কন্টিনেন্ট যদি ভাগ হয়ে যায় তাহলে জল আসবে না? হ্যাঁ, হ্যাঁ। এই তোমার বাড়ির পাশে যদি নদী থাকে, নদীর যদি পাড় ভেঙে যায় তাহলে সেই পাড় ভেঙে গেলে কি হবে গো? জল এগিয়ে আসে না? হ্যাঁ স্যার। তার মানে এখানে অন্তত ভলক্যানো তৈরি হবে না। আর্থকোয়েক কোথায় হতে পারে? তিনটেতে ফাটল ধরছে, তাহলে তিনটেতেই হতে পারে। ফাটল ধরলে কি হবে? ভূমিকম্প হবে না? ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন কোথায় আমরা দেখতে পাবো? যেখানে ভলক্যানো তৈরি হবে সেখানে দেখতে পাবো। আচ্ছা, এখানে ভলক্যানো তৈরি হচ্ছে, দেখতে পাবো। সমুদ্রের তলায় ফোল্ড মাউন্টেন কি তৈরি হয়, না আগ্নেয় পর্বত তৈরি হয়? আগ্নেয় পর্বত। তাহলে এখানে হবে না। কিন্তু যদি পৃথিবী যদি মানে কন্টিনেন্ট যদি ব্রেক করে যায়, সেখানে যদি তোমার যদি স্তর যদি তৈরি হয়ে যায় তাহলে সেখানে হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এখানে হতে পারে ফোল্ড মাউন্টেন, এখানে ফোল্ড মাউন্টেন হতে পারে, ব্যাস। আর গ্রস্ত বা ট্রেঞ্চ অঞ্চল, খাদ অঞ্চল কোথায় তৈরি হবে?
সিসিতে। ওশিয়ানিকেও হবে, কন্টিনেন্টালেও হবে, বাট কন্টিনেন্টালে হবে না। ট্রেঞ্চ, খাদ ওরমভাবে হয় না। ফাটল হতে পারে, বাট ট্রেঞ্চ তো হতে পারে না। কি যেটা, তাই তো স্যার? হ্যাঁ, মানে চুতি এটা? চুতি কোনোদিন কন্টিনেন্টাল হতে পারে? না স্যার, না। ঠিক আছে, তো এটা হচ্ছে মোদ্দা বক্তব্য। লিথোস্ফিয়ার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। লিথোস্ফিয়ারের বক্তব্য বোঝা গেছে? হ্যাঁ এবার আমি আর ছোটবেলার মতো করে বললাম না যে আগ্নেয় শিলাটা কি শিলা, আগ্নেয় শিলাতে তোমার ওই দুই ম্যাগমা সব থেকে ওপর দিকে বেশি করে পাওয়া যায়, এর বৈশিষ্ট্য হচ্ছে আগ্নেয় শিলার মতো কোনো স্তর নেই, জীবাশ্ম দেখতে পাওয়া যায় না, এ বেশি করে ক্ষয়প্রাপ্ত হয় না, স্ফটিকাকার দেখতে, ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমি এই শিলা দ্বারা গঠিত, এসব কি বলবো? এসব কি বলতে হবে? স্যার আপনি না বললেও পড়তে হবে এগুলো। পড়তে তো হবে, বাট বলতে হবে কি? না স্যার, না। বাদ বাকি লোকজন, পৃথা শ্রবণ, এই যে শিলা শ্রেণী বিভাগ, এই যে উৎপত্তি, আকৃতি, বয়স অনুযায়ী শিলাকে যে 3 ভাগে ভাগ করা যায়। এই যে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, দুটো শিলার মাঝখানে, দুটো প্লেটের মাঝখানে যেই ডাইভারজেন্স কনভার্জেন্স হবে তখন আগ্নেয়গিরি বেরিয়ে পড়বে, তাই তো? এবার আগ্নেয়গিরি বেরোনোর সঙ্গে সঙ্গে আগ্নেয় যে লাভাটা, তার গুণ বিচার অনুযায়ী যদি লোহার পরিমাণ বেশি হয়, বালির পরিমাণ কম হয়, মানে সিলিকন যদি কম হয় বা সিলিকন যদি বেশি হয়, তাহলে সেই অনুযায়ী অ্যাসিডিটি কম বেশি হয়। তাহলে একটাকে তখন বলবো আমরা ইগনাস, একটাকে বলবো ব্যাসাল্ট। ইগনাস কখন? যার ফোর্স বেশি, যার এক্সট্রুসিভ ফোর্স হয়, তখন সে ওপর দিকে উঁচু হয়ে জমা হয়। আর যেটা ছড়িয়ে গিয়ে পড়ে সেটা হচ্ছে ব্যাসাল্ট শিলা, তাই না? ভারী কম গুরুত্ব অনুযায়ী, ওজন অনুযায়ী হয় এটা। তো এই অনুযায়ী আমরা শিলাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইগনাস বা আগ্নেয় শিলা, একটা হচ্ছে তোমার যখন এটা পাল্টে যাবে, রূপান্তরিত যখন হবে, হয়ে যখন পলি সঞ্চিত হয়ে যাবে তখন তাকে বলবো পাললিক শিলা বা রেসিডিউয়ারি। আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। এই শিলাগুলোর কি ভাগ পড়াতে হবে? স্যার আর দিয়ে কি লিখলেন? রেসিডিউয়ারি, পলিলিক শিলা, এই সরি ওটা যেন প্যালোভিয়াক শিলা, তাই তো? আর ইংরেজিগুলো গোলমাল হয়ে যায়। পাললিক শিলাকে যেন কি বলে? সেডিমেন্টারি রক। আর তোমার ওইটা যেন কি বলা হয়? মেটামরফিক। হ্যাঁ, মেটামরফিক শিলা। তো ঠিক আছে, এইগুলো নয় আমি তাও বলে দেবো অন্য একটা দিন ক্লাসের মধ্যে, তাও বলে দেবো, মানে এগুলো খুবই ইজি, তাই আলোচনা করে দেবো। ঠিক আছে, রেকর্ড অফ করবো। আর কোনো প্রশ্ন আছে এই সম্বন্ধে? স্যার বলছি ওই জায়গাটায় ভলক্যানোর ওই জায়গাটা একবার একটু বলুন। কোন জায়গাটা ভয় পেলো? এইটা? হ্যাঁ, ওই চারটা। এটা? হ্যাঁ, হ্যাঁ, কি বলবো বল? সিস্টের মধ্যে এটা বুঝতে পারছি না, ডাইভারজেন্ট তো হচ্ছে জল ঢুকে যাওয়ার কথাটা কোথায়? জল কোত্থেকে ঢুকে যায়? হ্যাঁ, ধরো এটা একটা কন্টিনেন্ট, ঠিক আছে, হলো তো? আর ধরো এটা আরেকটা কন্টিনেন্ট। ধরো তুমি না নর্থ, ধরো এই সাইডে রয়েছে তুমি, এটা হচ্ছে দক্ষিণ সাইড, তুমি নিজেকে নর্থের দিক থেকে মনে করো, তুমি নর্থের দিকে দাঁড়িয়ে রয়েছো, তাহলে এই দিকটা কি? রাশিয়া, এদিকে তোমার চায়না, এদিকে ইন্ডিয়া না? আচ্ছা, তাহলে এটা এশিয়ার ল্যান্ড, তাহলে এই দিকটা কি হবে? ইউরোপের ল্যান্ড না? রাশিয়ার দুই দিকেই রয়েছে না? এশিয়া, রাশিয়া আর এশিয়া আর ইউরোপ কোথাও না কোথাও মার্জ হয়ে রয়েছে না একটা জায়গায় ছোট করে, ইস্তানবুলের দিকে। ইনকেস ধরো এটা চলাচল শুরু করলো, একটা সময় গিয়ে দেখা গেলো এটা এই দিকে চলছে, এটা এই দিকে চলছে, তাহলে এদের মাঝখানে যে ভূমধ্য সাগরের যে জলটা আছে, এগোবে না কি এগোবে না? উত্তরের দিকে যে সুমেরুর জলটা যেটা রয়েছে, সুমেরু সাগরের, সে জল এগোবে না এগোবে না? মানে মধ্যবর্তী জায়গায়
ওশিয়ানের যে জলটা ওশিয়ানিক একটা স্পেস অকুপাই করবে না, বোঝা গেল? সেটাই বলতে চাইছি। স্যার জীবাশ্মের ওটা বললেন যে স্যার ওটা পাললিক শিলা হবে না? হ্যাঁ, অ্যালুভিয়াল সয়েল, পাললিক শিলা। বোঝা গেছে তাহলে কোনো স্যার প্রশ্ন? ওইটা অনুযায়ী তাহলে ওশিয়ান যদি হয় হুম, তাহলে তাদের মাঝখানে কি থাকবে, মানে সেখান থেকে তার তলায় তো জল ঢুকতে পারবে না, তার তলা থেকে নিশ্চয়ই তোমার সরবেটা কেন? ওশিয়ান তো তলার দিকে রয়েছে না, কারণ ওটা হেভি তো সীমা। এবার সীমা হ্যাঁ, অঞ্চল সীমা- কখন মুভ করে? সীমা অঞ্চল কখন মুভ করতে পারে? যখন একদম তলার থেকে যখন ম্যাগমা বেরোয় তখন তো ফাটল ধরবে, হ্যাঁ, না হলে কি ওশিয়ান মুভ করবে কি? না করবে না। তার মানে নিশ্চয়ই ওখানে যদি লাভা বেরোয় তাহলে ভলকানো হবেই। ভলকানোর জন্য তো লাভা বেরোচ্ছে নাকি? আর লাভা বেরোচ্ছে বলেই ওশেনিক তোমার চলনটা হচ্ছে। মানে উল্টো করে ভাবো, চিন্তা করো। ওশিয়ান, হ্যাঁ বুঝতে পেরেছি। বাট ভলকানো না হলে যে তোমার কন্টিনেন্ট সরে যাবে না তার কি কোনো মানে আছে? না। বোঝা গেছে? জলস্তরে স্ফীতি বাড়তে বাড়তে তো তোমার হতে পারে না, দুটো কন্টিনেন্ট তো আলাদা হতেই পারে জলস্তরের প্রেশারের চোটে, জলের প্রেশারের চোটে কন্টিনেন্ট মুভ করতে পারে। নদীর জলের জন্য তোমার পার এদিক ওদিক হয়ে যায় না, মানে নদীর গতিপথ পাল্টায় না, হ্যাঁ, সেটা কি লাভার জন্য পাল্টায় নদীর গতিপথ? তা তো নিশ্চয়ই নয়। নদীর চলনের জন্য পাল্টায়, মৃত্তিকা ক্ষয়ের জন্য পাল্টায়। তো সেডিমেন্টারির বাংলাটাই পাললিক শিলা। পাললিক শিলা। সেডিমেন্টারি বাংলাটা হচ্ছে পাললিক শিলা, আর আমি যেটা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে যে অ্যালুভিয়াল যে মাটিটা সেটা হচ্ছে তোমার পাললিক মানে পলিমৃত্তিকা, অ্যালুভিয়াল সয়েল বলা হয়। আর স্যার মেটামরফিকের বাংলাটা কি? রূপান্তরিত শিলা। রূপান্তরিত। আচ্ছা, ওটা আমি একদিন এক্সট্রা করে পুরোটা ক্লাস করিয়ে দেবো এখন। আমি তো আজকে যেহেতু তোমার লিথোস্ফিয়ারটা বলছিলে এবং বিসিএস এর ক্লাস, তাই লিথোস্ফিয়ারের ডিটেল আলোচনা করলাম। এটা আমি অন্যদিন অন্য জায়গায় ক্লাসে আলোচনা করি না, এই এত প্যাঁচ মুচ লিথোস্ফিয়ারের এত এই ওয়েবগুলো আলোচনায় করি না আমি একদম পুরো ওই আর্থকোয়েক ভলকানো দিয়ে শুরু করে পরে একদম আগ্নেয় শিলাটা বুঝিয়ে দেবো একদম। দেখো, বিসিএস এর আগে, এই সিলেবাসের আগে, পরীক্ষার আগে অল সিলেবাস শেষ করতে আমি পারবো না। আমাকে কোশ্চেন অ্যান্সার বেস করে শেষ করতে হবে ম্যাক্সিমাম জায়গাটা। মানে তোমাদের জাস্ট আমি আগেও বলেছিলাম যে সিলেবাস শেষ করতে হলে আমাকে সময় তো লাগবে মিনিমাম একটা 7 থেকে 8 মাস, তাই না? তবু তো আমি যা কাজ পাচ্ছে তাদের তো মনে করি অনেকখানি এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরো সিলেবাস শেষ করতে ধরো এরকম ধরে 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 যদি শেষ করতে হয় কিছু সময় তো আমার লাগবেই, নাহলে আমি শেষ করতে পারবো না। আমি যদি 7 দিনে 7 দিনও ক্লাস করি তাহলেও তোমার পুরো বইটা শেষ করতে সময় তো লাগবেই মিনিমাম কিছুদিন। তাও তোমাদের কপাল ভালো, এই যে পরীক্ষাটা পিছিয়ে দিয়ে যায়, তাই না? পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য তাও একটু এগোতে পারলে তোমরা সিলেবাসটা, তো আরও অনেক আগে হয়ে যেত। পিছিয়ে যাচ্ছে বলেই তোমাদেরকে জোর করতে পারছি যে পরীক্ষাটা পাস করতে হয় জেনে ধরো উপকারে, নাহলে তো জোর করতে পারতাম না আমি। তাহলে তো বলতাম 22 সালটা ফোকাস করো। এবার কোশ্চেন অ্যান্সার বেস করে তোমাকে মারতে হবে পিলিটা। মেন্সে আগে তোমার সঙ্গে টেনে দেবো আমি সিলেবাস, ফটাফট টেনে দেবো। তাহলে তোমার নতুন ক্লাসে যেটা আছে সেখানেও তুমি রিভাইজ করে নিতে পারবে। নতুন 8:30টার যে ক্লাসগুলো আছে সেখানে তুমি ঢুকে রিভিশন করে নিতে পারবে। স্যার এখন কি কোয়েশ্চেন অ্যান্সার করাবেন? করাবো কি? আচ্ছা, রেকর্ড ক্লাস কি অফ করবো না তোমাদের সব কিছু কি প্রশ্ন শেষ হয়েছে? রেকর্ড ক্লাসে তাই টাইম বাড়াবো না আমি। অফ করে দিন। ঠিক আছে।